Inventory can save your company. In the same time, it can kill your company. It's at your hand. What is inventory? The inventory aging আমরা করছি কিনা? টোটাল ইনভেন্টরি ম্যানেজমেন্টকে আপনাদের সহজভাবে বোঝার উদ্দেশ্যে আমি তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটি হলো ইনভেন্টরি ম্যানেজমেন্ট ঠিক না হলে একটি কোম্পানি কিল হতে পারে। ইনভেন্টরি আমরা মনে করি যে সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, আসলে সেটা বর্তমান সমাজে হয় না। হোয়াট ইজ ইনভেন্টরি? ইনভেন্টরি হলো একটি কোম্পানিতে, সেটি হতে পারে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা মার্চেন্ডাইজিং কোম্পানি, রিটেইলিং কোম্পানি, তারা তাদের যে প্রোডাক্ট, সেটা কাঁচামাল হতে পারে, র মেটেরিয়ালস হতে পারে, ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হতে পারে, তারা হয়তো সেটাকে একটু কনভার্ট করে ফিনিশ গুডসে পরিণত করে। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য ইনভেন্টরি হলো র মেটেরিয়ালস, ইন্টারমিডিয়েট প্রোডাক্টস অ্যান্ড ফিনিশ প্রোডাক্টস। অন্য ক্ষেত্রে যারা হয়তো মালামাল কিনে আবার বিক্রি করে দেয়, রিটেইলার বা মার্চেন্ডাইজার, তার ক্ষেত্রে ইনভেন্টরি আসলে যতটা ক্রয় করার দ্রব্য সেটাকে ইনভেন্টরি বলে। তাহলে এখানে প্রশ্ন হলো যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট কেনই বা আসছে? আসলে কোনো সেক্টরে বা কোনো ইন্ডাস্ট্রিতে ইনভেন্টরি টোটাল অ্যাসেটের 30 থেকে 70% দখল করে থাকে। আসলে সমস্যা হলো আমাদের যে টোটাল ক্যাপিটাল, তার একটা বড় অংশ হলো বরোড ক্যাপিটাল, অর্থাৎ আমরা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেই। এই লোনের একটা বিশাল চার্জ আমাকে দিতে হয়, আসল টাকাও শোধ করতে হয়। তো যদি আমি বেশি করে ইনভেন্টরি কিনি, তাহলে আমাকে বেশি টাকা ওখানে ইনভেস্টমেন্ট করতে হয়, ওখানে আটকে রাখতে হয়, এবং তার বিপরীতে আমাকে বিশাল লোনের আসল টাকা এবং তার সুদ বা লাভের একটা অংশ শোধ করতে হয়। সুতরাং আমার কোম্পানি খুব ভার্নারেবল বা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে আসে। যেমন ধরুন একটি বড় ওষুধ কোম্পানি, আমরা কোভিডের সময় দেখেছি ফাইজার থেকে আমরা অনেক ওষুধ নিয়েছি। আমরা বিশাল একটা বড় কোম্পানির নাম জানি গ্লাসকোয়েলকাম, যাদের বয়স 400 বছরেরও বেশি। সো এইসব কোম্পানি তারা খুবই ইনভেন্টরি ইন্টেন্সিভ, তাদেরকে অনেক ইনভেন্টরি ধারণ করতে হয় এবং ইনভেন্টরি ছাড়া তারা চলতে পারে না। আজকে এই ভিডিওতে টোটাল ইনভেন্টরি ম্যানেজমেন্টকে আপনাদের সহজভাবে বোঝার উদ্দেশ্যে আমি তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটি হলো ইনভেন্টরি ম্যানেজমেন্ট ঠিক না হলে একটি কোম্পানি কিল হতে পারে, একটা কোম্পানি দেউলিয়া হতে পারে, সেই বিষয়টি আপনাদের সঙ্গে তুলে ধরব। এবং দ্বিতীয় ভাগে আমি একটি প্র্যাকটিক্যাল কেস নিয়ে আলোচনা করব, যেখানে আমরা 30 জনের একটি ম্যানেজমেন্ট কনসাল্টিং টিম, পৃথিবীর সেকেন্ড বিগেস্ট ট্রাভেল ব্যাগস ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টে একটি বড় অ্যাসাইনমেন্টে কাজ করেছিলাম এবং তাদের যে টোটাল ইনভেন্টরির পরিমাণ ছিল 3000 কোটি টাকার উপরে, এবং সেখানে তাদের আমরা 1000 কোটি টাকারও বেশি সেভ করেছিলাম এই কনসাল্টিং এর মাধ্যমে। এবং সর্বশেষে আপনি এটি শুনে ভাবছেন আপনার কোম্পানিতে আপনি কিভাবে প্রপার ইনভেন্টরি ম্যানেজ করতে পারেন, সে বিষয়ে আমি কিছু দিক নির্দেশনা দিতে চাই, যার মাধ্যমে আপনি আপনার ইনভেন্টরিকে অপটিমাম লেভেলে ম্যানেজ করে আপনার কোম্পানিকে খুব লিন অ্যান্ড থিন করে আপনি খুব এক্সেল এবং গ্রো করতে পারবেন। আসুন আমাদের আলোচনার প্রথম ভাগেই আমরা আসি, এবং সেখানে আমরা বলতে চাইছি যে ইনভেন্টরি আসলে কতটা গুরুত্বপূর্ণ। আসুন এটা নেগেটিভ সাইডটা আগেই বলি, কারণ আমরা জানতে চাই কিভাবে ইনভেন্টরি একটা কোম্পানিকে কিল করতে পারে। আসলে আমরা দেখেছি যে অনেক কোম্পানিতে তার টোটাল অ্যাসেটের 30 থেকে 70% ইনভেন্টরি থাকে। সুতরাং এই ইনভেন্টরি আমাদের টোটাল ইনভেস্টমেন্টের 30 থেকে 70% অকুপাই করে এবং আমাদের ক্যাপিটালকে আটকে দেয়। কিন্তু এই ক্যাপিটালের তো একটা কস্ট আছে। হয় ক্যাপিটালটা আমরা বরোড ক্যাপিটাল, যেটা আর্থিক প্রতিষ্ঠান থেকে আমি লোন করেছি, এই লোনটি আমাকে শোধ করতে হবে, সঙ্গে ইন্টারেস্ট বা লাভের অংশ তাকে দিতে হবে। অন্যদিকে যদি আমাদের মালিকানার বা শেয়ারের টাকা এখানে ইনভেস্টমেন্ট থাকে, সেই টাকার একটা অপরচুনিটি কস্ট আছে, সেটি আমরা এখানে আটকে না রেখে অন্য জায়গায় আটকে রাখতে পারতাম। তাহলে দেখুন, এই যে 60% বা 70% বা অনেক ক্ষেত্রে 30% টোটাল অ্যাসেটের যেহেতু টাকাটা এখানে ইনভেস্টেড থাকে, তাহলে এখানে যদি আমরা ইনভেন্টরি প্রপারলি ম্যানেজ না করি, অর্থাৎ আমরা খুব বেশি করে বাল্ক আমরা পারচেস করি এবং ইনভেন্টরি যদি ওখানে ওইভাবে ক্যাপিটালটা আটকে যায়, অনেক ক্ষেত্রে ইনভেন্টরি দাহ্য থাকে, যেটা আগুন লাগতে পারে। অনেক কেমিক্যাল ইনভেন্টরির একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, মেয়াদ উত্তীর্ণ হলে ওটা কোনো কাজে আসে না। মানে অনেক ইনভেন্টরি যদি বয়স বেড়ে যায়, ওটার প্রোডাক্টিভিটিও কমে যায়। সুতরাং এই দিকগুলো আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাই। তখন যেটা হয়, কোম্পানি বিশালভাবে লস করে, অর্থাৎ ওর যে প্রকৃত ইনভেন্টরি যতটা কিনেছে, আমরা যখন বছর শেষে ওটাকে হিসাব করতে যাই, ওর হয়তো অর্ধেক 30-40% আমাকে রাইট আপ করতে হয়, অবলোপন করতে হয়, মুছে ফেলতে হয়। অর্থাৎ আমার ওখানে 30-40% টাকা অলরেডি নষ্ট হয়ে যায়। বটম লাইন প্রফিট কমে যায় এবং লসে কনভার্ট হয়ে যায়। তখন আমি যে ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, ওই লোন আমরা শোধ করতে পারি না, এবং ব্যাংক যদি আমাদের লোনটি ক্যান্সেল করে পুরা জিনিসটা, বাকি পোর্শনটা যদি ফেরত দিতে বলে, আমরা তখন আসলে ব্যাংকরাপ্ট হয়ে পড়ি।
অন্যদিকে যদি আরেকটি রেগুলেটরির কথা বলি, প্রত্যেক কোম্পানিকে তাকে বছরে একবার করে এক্সটার্নাল অডিটর দিয়ে স্ট্যাটিউটরি অডিট করতে হয়, এবং অডিটররা যদি দেখেন ইনভেন্টরি ঠিক নাই এবং ইনভেন্টরি ফিজিক্যালি যখন কাউন্ট করেন এই ইনভেন্টরির উপর তারা কোয়ালিফাইড ওপিনিয়ন অর্থাৎ একটা বাজে মন্তব্য অডিট রিপোর্টে করেন, তার জন্য এই কোম্পানিকে ওই ব্যাংকের লোন টিকিয়ে রাখা খুব কষ্টকর হয়। যখন আমরা প্রচুর বাল্ক বাইং করি, মনে করি আমরা একটা কোয়ান্টিটি ডিসকাউন্ট পাচ্ছি, তখন যে বিপত্তি হয় তখন আমরা হয়তো বেশি করে প্রডিউস করি। আমাদের সেলস ডিপার্টমেন্টকে বলি আমরা যেহেতু বেশি কিনে ফেলেছি, আপনি যে কোনোভাবে জোর করে হোক ফোর্সলি এটাকে বিক্রি করেন। এখন যখন আমাদের বায়ার বুঝতে পারে তাদের কাছে আমরা ফোর্স সেল করেছি, তখন তাদের কাছে কম দামে বিক্রি করতে হয় এবং তারা বাকিতে এটা কেনেন, এবং প্রকারান্তে ওনারা যখন টাকাটা শোধ করেন ওনারা ঢিলামি করেন, দেরি করেন, তখন আমার টাকাটা আসতে থাকে না, তখন অ্যাকাউন্টস রিসিভেবল বা ক্রেডিট সেলস জমা হতে থাকে, এবং ক্রেডিট সেল যত বেড়েই যায় আমাদের পেপারে প্রফিট ঠিকই থাকে, আমাদের ক্যাশ ফ্লো খুবই রুগ্ন হয়ে যায় এবং ক্যাশ ফ্লো নেগেটিভ হয়ে যায়। তখন কিন্তু আমরা আরেকটা বিপদে পড়ে যাই, সেখানে আমরা আমাদের পাওনাদারদের তাদের যে পাওনা সেটা মেটাতে পারি না, এবং মেটাতে না পারলে আমার হয়তো নতুন আরেকটা র মেটেরিয়াল লাগবে, সেটা উনি আমাকে সাপ্লাই করবেন না। অন্যদিকে ব্যাংক, আমার হয়তো আরো লোন প্রয়োজন, ব্যাংক এক্সিস্টিং লোনটাকেও ক্যান্সেল করতে পারে, যেটা একটু আগেও বলেছিলাম। আর যখন সে ট্যাক্স ডিপার্টমেন্ট, ভ্যাট ডিপার্টমেন্টকে তার যে অ্যানুয়াল রিটার্ন জমা দিতে যায় তখনও সে বিপদে পড়ে। সুতরাং দেখতে পাচ্ছেন একটা কোম্পানি বন্ধ হওয়ার জন্য ইনভেন্টরি প্রপারলি ম্যানেজ না করলে কত দিকে বিপদটা চলে আসে। ভিডিওতে যে দ্বিতীয় বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম, একটি প্র্যাকটিক্যাল কেস, সে বিষয়ে আলোকপাত করি। আমরা একটি বড় কনসাল্টিং অ্যাসাইনমেন্ট পেয়েছিলাম একটি কোম্পানির ইনভেন্টরি ম্যানেজমেন্ট বিষয়, এবং সে কোম্পানিটির তাদের যে রেগুলার ইনভেন্টরি সেটা ছিল 3,000 কোটি টাকার উপরে, এবং এই কোম্পানিটি হলো একটি ট্রাভেল ব্যাগস ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেটি তাদের ইন্ডাস্ট্রিতে পৃথিবীব্যাপী সেকেন্ড পজিশনে আছে। সেখানে আমাদের যে প্রথম কমপ্লেইন তাদের ছিল সেটি হলো তারা বুঝতে পারছিলেন তারা ডিউলি প্রোডাক্ট তৈরি করছেন, বিক্রি করছেন, কিন্তু তাদের প্রফিট মার্জিন বাড়ছে না। এবং তাদের আমরা যে অ্যাসাইনমেন্টটা আগে থেকে করতাম সেটি ছিল একটি ট্রান্সফার প্রাইসিং মেমোরান্ডাম অ্যাসাইনমেন্ট, এবং যেহেতু আমরা এদেরকে আগে থেকে জানতাম তখন আমরা খেয়াল করলাম কেনা এন্ডে এবং বিক্রি এন্ডে আসলে প্রপারলি সবকিছু ঠিকভাবে হচ্ছে কিনা। তখন আমরা আবিষ্কার করলাম যারা ক্রয় টিম বা প্রকিউরমেন্ট টিম তারা অনেক ক্ষেত্রে যে কাঁচামাল বা র মেটেরিয়ালস তার যে মার্কেট প্রাইস সেটিকে তারা না কিনে একটু বেশি দামে কিনছিলেন, এবং সেটি আসলে রেকর্ডেড হচ্ছিল বেশি দামে, অ্যাকচুয়ালি তারা তাদের যে সেলার বা ভেন্ডর তাদেরকে কম দাম দিচ্ছিলেন, এবং মাঝখানে দুই টিমের কিছু এমপ্লয়ি মিলে এখানে তারা একটা রেন্ট সিকিং বা দুর্নীতি করছিলেন। এরপরে যখন তারা বিক্রি করেন সেখানেও আমরা একই ধরনের একটা ফাঁকি দেখতে পেলাম। সেখানে তারা সেলারের কাছে বিক্রি করছেন বেশি রেটে, কিন্তু ইনভয়েসিং করছেন কম রেটে। কিন্তু এটা করতে গিয়ে আমরা যেটি মুখোমুখি হলাম সেটি হলো দেখলাম ওদের এক্সেসিভ ইনভেন্টরি, এবং এই ইনভেন্টরি প্রতি বছর পাইলিং আপ হচ্ছে, ক্লোজিং ইনভেন্টরি প্রতি বছর অনেক বেড়ে যাচ্ছে। তখন আমরা তাদেরকে প্রশ্ন করলাম যে আপনাদের যে 3,000 কোটি টাকার ইনভেন্টরি এটি কি প্রপারলি রাইট সাইজ, এটা কি আসলে দরকার আপনাদের? তখন আমরা আসলে অ্যাকচুয়াল ইনভেন্টরি ম্যানেজমেন্টের ইনসাইট এই অ্যাসাইনমেন্টটি পাই, এবং এটি আমরা প্রায় 7 মাস কাজ করেছিলাম, 30 জনের একটি টিম, এবং সেখানে গিয়ে দেখলাম তাদের 13টা খুব বড় বড় ওয়্যার হাউস, এবং একটি ওয়্যার হাউসে কাজ করতে করতেই অগ্নি দুর্ঘটনা ঘটে, এবং সেই অগ্নি দুর্ঘটনায় প্রায় তাদের 900 কোটি টাকার মতো মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এবং এটি ছিল একটি কেমিক্যাল ওয়্যার হাউস, যেটিতে আগুন আসলে পরিপূর্ণভাবে নেভানো সম্ভব ছিল না, বরঞ্চ আগুনকে নিয়ন্ত্রণ করে আস্তে আস্তে সব পুড়ে যখন শেষ হয় তখন আসলে পরিপূর্ণভাবে আগুন নির্বাপিত করা সম্ভব। 12টা ওয়্যার হাউস আমাদেরকে 100% ইনভেন্টরি বা স্টক ট্যাকিং করতে হয়েছিল। তখন আমরা দেখেছি অনেকগুলো ওয়্যার হাউসে তারা বছরের বছর কখনো যায়নি, তাদের মালামাল ইনট্যাক্ট করা আছে, প্রচুর মালামাল কেনা আছে, কিন্তু মালামালগুলো ব্যবহৃত হচ্ছে, ব্যালেন্স শিট থেকে কেটে দিতে হলো এবং ইনকাম স্টেটমেন্টে এই খরচটা চার্জ করতে হলো, এবং তার ফলে তাদের দেখা যাচ্ছে নেট যে এক্সপেন্সেস সেটা 1,000 কোটি টাকার উপরে বেড়ে গেল। সুতরাং আমরা বলতে পারি এই 1,000 কোটি টাকার যে ইনভেন্টরিটা ছিল এক্সেসিভ, এটা আসলে তাদের প্রয়োজন ছিল না। অর্থাৎ 1/3 ইনভেন্টরি গ্রসলি তারা বেশি কিনতো, তারা মনে করতো বাল্ক কিনলে এটা থেকে আমরা কম দামে পাবো, কিন্তু কেনার সময় যে দুর্নীতি হচ্ছে এটা তারা খেয়াল করেনি। এবং তখন তাদের ম্যানেজমেন্ট টিমকে নিয়ে আমরা বসলাম এবং সেখানে এই আলোচনা করলাম
যে আপনাদের যে গত 5 বছরের যে সেলস এবং আগামী 5 বছর কি কি সেলস হতে পারে তার একটা প্রজেক্টেড ফিগার আমরা পাশাপাশি ড্র করি এবং আমরা তার সেন্সিটিভিটি আলোচনা করে আমরা একটা রিয়েলিস্টিক ডিমান্ড ঠিক করি এবং এই সেলস ডিমান্ড এস্টিমেট করার পরে আমরা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে আমরা দেখতে চাইলাম তাহলে প্রোডাকশন স্কেজিউল কী রকম হতে হবে এবং যারা প্রোডাকশন ডিপার্টমেন্ট প্রোডাকশন করবে তাদের আসলে ওই সেলস করতে গেলে কি কি কাঁচামাল প্রয়োজন। তখন যেহেতু আমরা অলরেডি 100% ইনভেন্টরি টেকিং করেছি আমরা জানি কোন গোদামে কি আছে এবং ওটা ম্যাচ করে দেখতে পেলাম কিছু প্রোডাক্ট এক্সেসিভলি রয়ে গেছে এবং কিছু প্রোডাক্ট আসলে নেই যেটা এখনই দরকার এবং যেটা হয়তো আগে কিনলে একটু কম দামে কেনা যেত যেটার বাজারও এখন অনেক বেড়ে গেছে। সুতরাং এই মিসম্যাচকে ম্যাচিং করার জন্য তাদের আবার প্রচুর এক্সেসিভ রিসোর্স এখানে ব্যয় করতে হলো এবং এটা করার পরে কারেন্ট আমার যে ইনভেন্টরি সাইকেল সেটা শেষ হওয়ার পরে আমরা তাদেরকে যে প্ল্যানটা দিলাম তাদের সাথে আমরা একসাথে হয়ে 7 মাসের বেশি কাজ করলাম এবং তারপরে দেখলাম তাদের সাশ্রয় শুরু হলো, অর্থাৎ তারা এক্সেসিভ কোনো ইনভেন্টরি ব্যবহার করছেন না, তারা প্রপারলি বিন কার্ড ব্যবহার করছেন, ইনভেন্টরি রিসিভ ইনভেন্টরি ইস্যু এগুলো প্রপারলি হচ্ছে এবং এটার পরে ভিতরে যে দুর্নীতি ছিল বা একটু রেন্ট সেকিং অ্যাটিটিউড ছিল এমপ্লয়ীদের ভিতর সেটা কমে আসলো এবং তারা প্রয়োজন ছাড়া কোনো ইনভেন্টরি কিনলেন না এবং ইনভেন্টরি বিক্রি করার সময় তারা আগে যেহেতু ডিমান্ড এস্টিমেট করেছেন এবং সেলারদের কাছে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে সমর্থ হল। সর্বশেষ অংশটি পরিপূর্ণভাবে আপনাদের জন্য আপনাদের এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট কিভাবে আপনারা কাজে লাগাতে পারেন। এখানে আপনাদের যেটি প্রথমে করা প্রয়োজন সেটি হলো আপনার প্রথমে একটা অ্যাসেসমেন্ট করা আপনার ইনভেন্টরি কি অবস্থায় আছে। সেক্ষেত্রে আমাদের যেটি করা উচিত আমাদের ইনভেন্টরিকে 3টি ভাগে ভাগ করতে হবে। যদি আমাদের কনসার্নটি একটি ম্যানুফ্যাকচারিং কনসার্ন হয় সেটি হলো র মেটেরিয়ালস ইনভেন্টরি এবং ওয়ার্ক ইন প্রোগ্রেস বা ইন্টারমিডিয়েট ইনভেন্টরি এবং ফিনিশড গুডস ইনভেন্টরি। আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটাতে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটি হলো র মেটেরিয়ালস ইনভেন্টরি। আমরা কি আমাদের সেলসকে এস্টিমেট করে তার সাথে প্রোডাকশন স্কেজিউল ঠিক করে আমরা ক্রয়ের দিকে যাচ্ছি? আমরা কি আগে জানছি আপনাদের অলরেডি কতটুকু ইনভেন্টরি আমাদের ওয়্যারহাউস বা গুদামে আছে? সেটার উপরে ভিত্তি করে আমার আগামী মাস বা তার পরের মাসে কতটুকু লাগবে সেভাবে কি আমরা কোনো স্কেজিউলিং রুটিন সেভাবে করছি? সেটি হলো সব থেকে প্রথমে প্রয়োজন। আমরা এমন হয় যে একটা সময় অনেক কিনে রাখি যেটার ক্ষেত্রে আমার ওয়্যারহাউস একটার পরে একটা প্রয়োজন হয়, যে ওয়্যারহাউসে আমার অনেক খরচ আছে সেখানে একটা ওয়্যারহাউসের ভাড়া দেওয়া, একটা ওয়্যারহাউসকে ঠিক টেম্পারেচার হিউমিডিটি ময়েশ্চার বজায় রাখা এবং আমার যে বাল্কে কেনা এই ম্যাটেরিয়ালগুলো ঠিকভাবে তার ইলাস্ট্রিসিটি থাকছে কিনা, তার প্রোডাক্টিভিটি টিকে থাকছে কিনা, এটা এক্সপায়ার করছে কিনা। সো এগুলো আমাদেরকে খুবই নজর দেওয়া উচিত। দ্বিতীয় যে জিনিসটি আমাদের করা উচিত যে ইনভেন্টরি এজিং আমরা করছি কিনা। যে ইনভেন্টরিগুলি অলরেডি আমাদের আছে প্রতি মাসে একবার করে আমরা ইনভেন্টরি স্টকিং করি কিনা, স্টকটা টেক করি কিনা, হিসাব করি কিনা, তার বয়স কত সেগুলোকে ক্লাসিফাই করে তার মেয়াদোত্তীর্ণ কবে হতে পারে এবং অনেক ক্ষেত্রে আমরা ইনভেন্টরি আমাদের যারা পাশাপাশি আরও উদ্যোক্তা আছে তার কাছেও কিন্তু বিক্রি করে দিতে পারি। কারণ আমরা যদি বুঝি আমাদের এখানে এক্সেসিভ ইনভেন্টরি আছে যেটি আমাদের 2-3 মাসে ব্যবহার হওয়ার সম্ভাবনা নাই কিন্তু এটা এক্সপায়ার করতে পারে, তখন কিন্তু আমরা একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স তৈরি করে আমাদের পাশাপাশি যারা একই সেক্টরে আছে তাদের কাছে বিক্রি করে দিয়েও কিন্তু আমি এই ভার মুক্ত হতে পারি। অন্যদিকে যে ইনভেন্টরিগুলো আসলে অনেক দিন ভালো থাকে এবং যেটাকে বাল্কে কিনলে কম দামে কেনা যায় সেটা আমরা করতেই পারি। সব থেকে যেটা আমাদের বেশি প্রয়োজন আমাদের সেলসটাকে সাইন্টিফিক্যালি এস্টিমেট করা, আমাদের বায়ারের সঙ্গে সর্বশেষ তাদের সঙ্গে মিটিং করে তাদের অ্যাকচুয়াল নিডটা বোঝার চেষ্টা করা এবং সেখানে হয়তো বা আমরা কিছু সেফটি স্টক রাখতে চাই হঠাৎ যদি কোনো অর্ডার আমরা পাই যাতে আমরা কোনোভাবে নতুন কোনো বায়ারকে না হারাই, কিন্তু সেটি খুব রিজনেবল হতে হবে এবং সেটিকে প্রুডেন্টলি যতটা মিনিমাম ততটা করতে হবে। কারণ ইনভেন্টরি আমরা মনে করি যে সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, অর্থাৎ বেশি সাপ্লাই থাকলে ক্রেতা চলে আসবে। আসলে সেটা বর্তমান সমাজে হয় না, এই ইকোনমিতে হয় না। আমি কেনার সময় সব থেকে যতটুকু কম কিনলে চলবে সেটাই কিনবো, যাতে আমি এই ব্যাপারে প্রচণ্ডভাবে সাশ্রয়ী হতে পারি, প্রচণ্ডভাবে কৃপণ হতে পারি যদি আমরা নেগেটিভ অর্থে বলি। কিন্তু এই জিনিসটি এখানে খুবই অনুধাবনযোগ্য, কারণ এটি করলে আমার ব্যবসা সব থেকে তার ক্যাপিটাল কম আটকে থাকবে, সব থেকে কস্ট কম হবে এবং আমার যে বটম লাইন অর্থাৎ নেট প্রফিট সেটাকে আমি বাড়াতে পারবো।